সো আজকে হচ্ছে তোমাদের ইংলিশ লেকচার 1, অর্থাৎ লিটারেচারের যেটা মেইন টপিক শুরুতে, ফিগার অফ স্পিচ। এটা যদি বুঝতে পারো তাহলে লিটারেচারের প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে অনেক ইজি হবে। তো এই জন্য এটা শুরুতে পড়তে হয়, এবং এই জন্য আমরা আমাদের লিট ব্যাচের এটাকে লেকচার 1-এ রাখছি। সো এখানে আমরা লিটারেচার, পিরিয়ডস এবং ফিগার অফ স্পিচ এই প্রত্যেকটা জিনিস এখানে কভার করব। আর এটা থেকে তুমি 100% জাহাঙ্গীরনগর, বিউপি, রাবি, চবি সব জায়গাতে একটা এমসিকিউ পাবাই, অ্যাটলিস্ট একটা পাবাই, এর বেশিও আসতে পারে। দেখো, লিটারেরি টার্মস যেমন তোমার সিমিলি, মেটাফোর, পার্সোনিফিকেশন, অ্যালিটারেশন, অক্সিমরন, হাইপারবোল, এভাবে অনেক কিছু। সামনে আরো অনেকগুলো আছে, এখানে জাস্ট কয়েকটা দেওয়া হয়েছে। তো তোমরা আমাকে একটু বলো যে অক্সিমরন এটা কি। এটা তোমাদের ঢাবি পরীক্ষা আসছে, তাই আমি জিজ্ঞেস করছি। তোমরা তো ফার্স্ট টাইম পরীক্ষা দিছো, হোয়াট ইজ অক্সিমরন? জাস্ট বুঝাইতে পারলেই হবে যে জিনিসটা কি। বলো একজন। মানে ওই অক্সিমরন। বিপরীত, মানে বিরোধ দুইটা শব্দ। বোঝায়। হ্যাঁ হ্যাঁ, রাইট, পারফেক্ট। একটা একটার বিপরীত, মানে সেলফ কন্ট্রাডিক্টরি জিনিস যখন একসাথে থাকে। যেমন বললাম, একটা মেয়ে দেখতে ভয়ঙ্কর সুন্দরী, তার মানে কি একবার ভয়ঙ্কর বললাম একবার সুন্দরী বললাম, তার মানে এখানে একটা ডাবল মিনিং ব্যাপার আছে। আবার যদি বলি রেগুলারলি ইরেগুলার, এটা কি দাঁড়ায় যে সে অ্যাকচুয়ালি ইরেগুলারই, মানে এত বেশি ইরেগুলার তাকে বলতেছি রেগুলারলি ইরেগুলার। বা এছাড়া হতে পারে কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ। তো এই ধরনের যখন সেলফ কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস যখন একসাথে বসে তখন সেটাকে বলা হয় অক্সিমরন। বলো তো পার্সোনিফিকেশন এটা কি? কোনো মানে কিছুকে ব্যক্তি রূপ দেওয়া এরকম। রাইট, এটা হচ্ছে কোন একটা জিনিসকে তুমি ব্যক্তি বা মানে মানুষ সত্তা বা এরকম ব্যক্তি সত্তা হিসেবে রিপ্রেজেন্ট করতেছো। ধরো, যেটা একটা গুড এক্সাম্পল, যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এখানে ওয়েট করা যে কাজটা, অপেক্ষা করা, এটা তো মানুষ করে বা কোনো একটা প্রাণী করতে পারে। কুকুরও কিন্তু ওয়েট করে, এটা তো জানো। মুভিও আছে এগুলোর উপর, যে একটা কুকুর তার যখন যে তোমার ইয়ে ছিল, উনি যখন ওটাকে রেখে চলে যায় একটা জায়গায়, ওই জায়গাতে ওইটা ওয়েট করতে থাকে তার জন্য, ওইখানেই সে মারা যায় ওয়েট করতে 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 করতে। তো কুকুর কিন্তু লয়াল হয়, এটা মনে রাখবা। তো ধরো ওয়েট করার যে কাজটা, এটা তো হচ্ছে ব্যক্তি করতে পারে। তো সেই ক্ষেত্রে যখন তুমি বলতেছো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, তার মানে এই টাইম এবং টাইডকে, সময় স্রোতকে তুমি ব্যক্তি রূপে প্রকাশ করতেছো। দ্যাটস ওয়াই সেটা হবে পার্সনিফিকেশন। কারণ ইন রিয়েলিটিতে তো এটা শুনলে তোমার কাছে মনে হবে যে এটা কেমন কথা, টাইম এন্ড টাইড ওয়েট ওয়েট করে নাকি, আপনি এটা কিভাবে বলতে পারেন? কিন্তু সাহিত্যের ভাষায় এটা প্রযোজ্য, কারণ সাহিত্য এইভাবেই কাজ করে। তোমাকে সাহিত্যের রসটা বুঝতে হবে। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ধরো, আহ বলো তো, প্রথমটাই বলো, সিমিলি। হোয়াট ইজ সিমিলি? বলো। তুলনা করা। হ্যাঁ, তুলনা করা, কিন্তু সেক্ষেত্রে তুলনা করার জন্য তোমাকে মাঝখানে একটা ব্রিজ রাখতে হবে। সেই ব্রিজটা হইতে পারে কিছু ওয়ার্ডস, যেমন অ্যাজ, লাইক, রিসেম্বল, দ্য সেম এজ, এগুলো। ফর এক্সাম্পল, আমি যখন বললাম শেরে বাংলা ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ টাইগার, তাহলে টাইগার এবং শেরে বাংলা দুইজনকে আমি কম্পেয়ার করতেছি। বাট এখানে অ্যাজ দ্বারা সেটাকে আমরা কম্পেয়ার করতেছি, এই অ্যাজটা এই দুইটা জিনিসের মধ্যে ব্রিজ হয়ে আছে। আবার যদি বলো মাই হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড, তার মানে হার্টের সাথে সিঙ্গিং বার্ডের কম্পারিজন, বাট এখানে একটা ব্রিজ আছে, সেটা হচ্ছে এই যে লাইক শব্দটা। তো যখন এই ধরনের ব্রিজ থাকবে, যেমন এখানে আই ওয়ান্ডার্ড অ্যাজ এ ক্লাউড, তখন এই জিনিসটাকে আমরা বলবো সিমিলি, অর্থাৎ দি কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস উইথ দি হেল্প অফ দিজ ওয়ার্ডস। কি কি? এজ হতে পারে, লাইক হতে পারে, রিসেম্বল হতে পারে, দ্য সেম এজ হতে পারে। এগুলো দিয়ে যখন তুমি কম্পারিজন করবা, এই রিসেম্বলের একটা সিমিলার গ্রুপ ভার্বস আছে, বলো তো কি গ্রুপ ভার্বস? এটা পরীক্ষায় প্রচুর আসে, গ্রুপ ভার্বসটা টেক প্রচুর। আফটার। রাইট, এটা হচ্ছে টেক আফটার। ঠিক আছে, টেক আফটার অর্থাৎ অনুরূপ হওয়া। যেমন ধরো, বেবি যখন হয়, বেবি তো অবভিয়াসলি বাবা মার মতোই হবে। তো ধরো নাকটা হইছে মায়ের মতো, তো বলে না যে নাকটা দেখতে মায়ের মতো হইছে, বা চোখগুলো দেখতে বাবার মতো, তো চোখগুলো দেখতে বাবার মতো হইছে। তো সেই হিসাবে আর কি, এটা তখন বলে যে টেকস আফটার, দ্য বেবি টেকস আফটার ইটস মাদার, দ্য বেবি টেকস আফটার ইটস ফাদার, এরকম হতে পারে। আর আরেকটা হচ্ছে তোমার লুক আফটার, সেটা হচ্ছে দেখাশোনা করা, কেয়ার করা, ওটা লুক আফটার, এটা হচ্ছে টেক আফটার। তো অনেকে টেক আফটার আসলেই কেয়ার করা এটা অ্যান্সার করে দেয়, বাট না, সেটা কি হবে? সেটা হবে রিসেম্বল হওয়া। টেক আফটার মানে হচ্ছে রিসেম্বল হওয়া, অনুরূপ হওয়া।
এটা মনে রাখবা, কনফিউজ হওয়া যাবে না। নেক্সট ওয়ান, মেটাফোর। সো মেটাফোর মানেও হচ্ছে কম্পারিজন করা, কিন্তু এই ক্ষেত্রে ডিরেক্ট কম্পারিজন। মেটাফোর মানে তো রূপক। হ্যাঁ, রূপক। এখানে কোনো ব্রিজ থাকবে না। দেখো কি বলা হয়েছে, দি কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস উইদাউট দি হেল্প অফ দিস ওয়ার্ড, মানে এই ওয়ার্ডগুলো এখানে থাকবে না, অ্যাজ লাইক রিসেম্বল এগুলো থাকবেই না। ফর এক্সাম্পল, মধুসূদন ইজ এ ফায়ার, তাহলে মধুসূদনের সাথে তুমি ফায়ারের কম্পারিজন করতেছো, কিন্তু এটা ডিরেক্ট কম্পারিজন, মধুসূদনকে ফায়ার বলে দিছো, এখানে কোনো কিছু লাগে নাই। তুমি বলো না যে মধুসূদন ইজ লাইক ফায়ার, এটা বলো নাই, কিন্তু বলছো যে সেই ফায়ার। আবার দেখো, শেরে বাংলা ওয়াজ এ টাইগার অফ আওয়ার কান্ট্রি, তার মানে শেরে বাংলাই টাইগার। তারপরে মাই ব্রাদার ওয়াজ বয়লিং ম্যাড, মানে সে খুব রাগান্বিত। তারপরে সংসারী ইজ এ রোজ, সংসারী হচ্ছে আমার ওয়াইফ, ঠিক আছে? তো এই হচ্ছে ধরো মেটাফোর। এখন এই যে মেটাফোর, এটার মধ্যে তোমাদেরকে ধরো কিভাবে কোশ্চেন দিতে পারে। তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে কিছু পোয়েমস আছে, ড্রিমস নামেই তো দুইটা পোয়েমস, বলো তো, মানে দুইটা কি কি বলতে পারবা? একটা লিখছে লাংস্টন হিউজেস, আরেকটা কে লিখছে? ড্রিমস। ডিএইচ লরেন্স। ডিএইচ লরেন্স, রাইট। ডিএইচ লরেন্স। হ্যাঁ, তো একটা একটা আছে না এরকম, যে লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, এরকম লাইন আছে না? উইদাউট ড্রিমস, যদি তুমি স্বপ্ন দেখো তাহলে তুমি হচ্ছে ডানাবিহীন মানে পাখির মতো তোমার জীবন। তো এই যে যখন যে লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড বা লাইফ ইজ লাইক এ ব্রোকেন উইংড বার্ড, যখন তোমার এই লাইক থাকবে তখন সেটা মানে লাইক থাকবে তখন সেটা সিমিলি, যখন এই ধরনের ওয়ার্ড গুলা বা এজ রিসেম্বল এগুলা থাকবে না তখন সেটা মেটাফর। তো ওই কবিতার লাইন থেকে তোমাদেরকে পরীক্ষায় বেশি কোশ্চেন দেয়। এই জন্য দুইটা কবিতা যখন পড়বা তখন মেটাফর এবং সিমিলির ইউজটা দেখে বুঝে তারপর পড়বা। ক্লিয়ার কিনা বলো? এবং হান্ড্রেড জি ভাইয়া। পার্সেন্ট এটা পাবাই বিউপি বা ঢাকা ইউনিভার্সিটিতে, এইটা থেকে পাবাই কোশ্চেন, সিমিলি মেটাফোর থেকে লাইন বেসড কোশ্চেন পাবাই। আর ড্রিমস থেকেই দেয়, প্রতি বছর ওই কবিতা থেকেই দেয়, ঠিক আছে? ডিউটি সেকেন্ড টাইম আছে, হ্যাঁ, নাই, ডিউটি সেকেন্ড সেকেন্ড টাইম আছে। না না, সেকেন্ড টাইম তো নাই, মানে এটা তো বলতেছি যে আসে তাই বলতেছি, ডিউতে সেকেন্ড টাইম নাই তো। তারপর দেখো যে পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন মানে কি, যেটা বললাম যে তোমার ব্যক্তি রূপদান করা, when a নন লিভিং থিংস ইজ প্রেজেন্টেড অ্যাজ এ লিভিং থিং, অর্থাৎ একটা জড় বস্তুকে তুমি একটা জীবিত বস্তু বা জীব বস্তু হিসেবে প্রকাশ করতেছো। যেমন এক্সাম্পল হতে পারে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, গুড এক্সাম্পল, যেখানে সময়ের স্রোতকে তুমি ব্যক্তি রূপদান করতেছো। আচ্ছা, তারপর দেখো টাইম ইউ আর ওল্ড জিপসি ম্যান, এক্ষেত্রেও সেম, তুমি এটাকে পার্সনিফাই করতেছো। মিস্টার নিউমোনিয়া ওয়াজ এ পোলাইট ভাই ম্যান। জিপসি মিনিং কি? হ্যাঁ, জিপসি মানে হচ্ছে যাযাবর, জিপসি মিনিং ঠিক আছে? এই যে যারা ধরো কোথাও স্থায়ী না, টেম্পোরারি, যেমন বেদে আছে না, বেদে, বেদে চেনো? জি বেদে ভাই। বা জি ট্রাইবাল ভাই চিনি। পিপল, ইথনিক কমিউনিটি যারা, তারা দেখবা যে কিছু সময় এক একটা সিজনে এক একটা জায়গায় গিয়ে থেকে তারপর আবার চেঞ্জ করে, অনেক সময় নদীতে থাকে, অনেক সময় দেখবা হেলিপোর্ট, এটা কি বলে, হেলিপোর্ট, হেলিপোর্টই তো বলে নাকি? লিলিপুট। হ্যাঁ, লিলিপুট নাকি? ওইটাই বলে কাইন্ড অফ এরকম কিছু, তো ওইখানে থাকে। বা বড় কোনো যদি স্টেডিয়াম থাকে, মাঠ থাকে, যেখানে ধরো মানুষজন তেমন একটা যাচ্ছে না, কোনো কাজে যাচ্ছে না, সেখানে গিয়ে তারা তাবু জি করে ভাই, সেখানে থাকে। তাবু করে থাকে। হ্যাঁ, রাইট। তো ওদেরকেই ধরো বলতে পারো যে জিপসিম্যান। তো টাইম ইউ আর ওল্ড জিপসিম্যান মানে সময় বহমান, কোথাও স্থায়ী থাকে না, সময় চলতেই থাকে, এই অর্থে ব্যবহার করা হয়েছে। তারপর চলে আসো অ্যালিটারেশন। সো অ্যালিটারেশন হচ্ছে দি অকারেন্স অফ দি সেম সাউন্ড অর লেটার, স্পেশালি কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট যখন থাকবে, ইংলিশে তো কনসোনেন্ট কোনগুলো সেটা আমরা জানি, এই আই ও ইউ বাদে বাকি সবগুলো কনসোনেন্ট। তো কনসোনেন্ট সাউন্ড যখন বারবার রিপিট হবে তখন সেটাকে কি বলা হয়? অ্যালিটারেশন বলে। যেমন দেখো অ্যালোন অ্যালোন অল অ্যালোন, এটাও একটা অ্যালিটারেশনের এক্সাম্পল। বলবো যে ভাই এখানে তো ভাওয়েল চলে আসছে, তো এটাও বলতেছি ভাওয়েলের আলাদা একটা নাম আছে, বাট যদি অপশনে সেটা না থাকে তখন সেটাকে অ্যালিটারেশন দেওয়া যাবে। তারপর দেখো ওয়াটার ওয়াটার এভরিওয়ার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। বলো তো এটা কোন, কে লিখছে এটা, কোন মানে কে লিখছে রাইটারটাকে? পরীক্ষা আসো, ওয়াটার ওয়াটার এভরিওয়ার, এসটি কলেরিজ, কলোরাইজের রাইট, এসটি ব্যালট। কলেরিজ, RIDGE, মনে থাকে যেন, CHO, ওকে। তারপর দেখো বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, তো এই যে এখানে ফ্লক
এবং ফেদার, এই দুইটা দেখো সেম। তো যখন এইভাবে অকারেন্স ঘটবে মানে বারবার রিপিট হবে কনসোনেন্ট লেটার বা কনসোনেন্ট সাউন্ড, তখন সেটাকে আমরা বলবো অ্যালিটারেশন। এখন বলতে পারো যে ভাইয়া যদি ভাওয়েল হয় তাহলে সেটাকে স্পেসিফিকলি কি বলা হয়? বলো তো, ভাওয়েল হলে সেক্ষেত্রে কি বলা হবে? ভাওয়েল হলে কি বলা হবে? পারো কেউ? ভাওয়েল হলে বলা হবে অ্যাসোনেন্স। হ্যাঁ, বলে ঠিক আছে, অ্যাসোনেন্স, ASSONANC, অ্যাসোনেন্স, মনে থাকে যেন। ভাওয়েল হলে কি হবে? অ্যাসোনেন্স হবে। তার মানে এটাকে তুমি স্পেসিফিকলি অ্যাসোনেন্স বলতে পারো, অ্যাসোনেন্স। আর এমনিতে রিপিট হলে, যেমন কনসোনেন্ট বা এগুলো, সেটাকে কি বলা হয়? অ্যালিটারেশন বলা হয়। তো আমি তোমাদের পরীক্ষায় কিন্তু অ্যালিটারেশন, অ্যাসোনেন্স সবগুলো থেকে এক্সাম্পল দিয়ে কোশ্চেন দিয়ে পরীক্ষা নিব। এগুলো সব মাথায় রাখতে হবে, সবগুলোর এক্সাম্পল থেকে পরীক্ষা কোশ্চেন থাকবে। তারপর দেখো অক্সিমরন, যেটা থেকে ঢাবিতে আসছিল। অক্সিমরন কি? অক্সিমরন হচ্ছে যে দি অপোজিট মিনিং উইদিন এ ওয়ার্ড অর ইন এ ফ্রেজ দ্যাট ইজ সেলফ কন্ট্রাডিকশন। অর্থাৎ একটা একটার সেলফ কন্ট্রাডিক্ট করতেছে, মানে নিজের বিপরীত হচ্ছে। যেমন বললাম, হি ইজ রেগুলারলি ইরেগুলার, মানে সে এতটাই ইরেগুলার যে তাকে আমি বলতেছি রেগুলারলি ইরেগুলার। আবার ধরো বললাম, হি ইজ কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ, মানে সে এতটাই ডিস্ট্রাকটিভ যে তাকে আমি বলতেছি কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ। কথা বুঝছো? সেটা হচ্ছে অক্সিমরন। আর এই যে আরেকটা এক্সাম্পল বললাম, যে ভয়ঙ্কর সুন্দরী। তো ধরো একটা মেয়ে সুন্দরী, তাহলে তাকে কেন ভয়ঙ্কর সুন্দরী বলা হবে বলো তো? কি বলতে পারবা? বেশি সুন্দর তাই। বেশি সুন্দর হলে ভয়ঙ্কর সুন্দর কেন বলবো? আর কি কারণ হতে পারে? মনে করো যে কে একজন অনেক সুন্দর, বাট সে তার এই সৌন্দর্যকে পুঁজি পুঁজি করে অন্যান্য ছেলেদেরকে ধরো ক্ষতি করাচ্ছে বা সাফার করাচ্ছে, তাইলে সেটা ভয়ঙ্কর সুন্দরী হয়ে যাবে। ওকে, আর থাকবে দিকে না যাই। তারপর চলে আসো যে হাইপারবোল। হাইপারবোল ইজ এ ফিগার অফ স্পিচ অ্যান্ড লিটারি ডিভাইস, ইজ এ লিটারি টার্মস, লিটারি ডিভাইস, ফিগার অফ স্পিচ, একই জিনিস, সবগুলো একই জিনিস। তো হাইপারবোলা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, তারপর লিটারি ডিভাইস দ্যাট ক্রিয়েটস হাইটেন্ড ইফেক্ট থ্রু ডেলিভার্ড এক্সিজারেশন। ঠিক আছে, এটা কি? যে যখন তুমি কোনো কিছুকে অনেক অতিরঞ্জন করে বলতেছো, হাইপারবোল কথাটার মিনিংই হচ্ছে অতিরঞ্জন। ঠিক আছে, অতিরঞ্জন অর্থাৎ 10,000 স এট এ গ্ল্যান্স। অ্যাট এ গ্ল্যান্স কথাটার মানে কি বলো তো? এটা মেবি খুলনা ইউনিভার্সিটিতে আসছিল, অ্যাট এ গ্ল্যান্স এক কথা। পলকে। এক পলকে, ঠিক এক আছে, পলকে। এক পলকে। আল্লাহ, লিখে এরকম হচ্ছে কেন? এক পলকে। ছেলেরা বলে না যে তোমাকে এক পলক দেখতে চাই? তো দেখো এখানে কি বলতেছে যে 10,000 স এট এ গ্ল্যান্স, মানে এক পলকে 10,000 দেখে ফেলছে। তো আসলে কি কেউ এক পলকে এত কিছু দেখতে পারে? মোটেও না। তারপর ইন নেভার এন্ডিং লাইন, মানে লাইন কি কখনো নেভার এন্ডিং হইতে পারে? তুমি এত বড় লাইন করতে পারবা? তারপর আই কল্ড ইউ 1,000 টাইম, হইতে এটা পারে কিন্তু, না। এটা কিন্তু একটা বেস্ট এক্সাম্পল। ধরো বউরা কল দিবে, দিয়ে বলবে যে তোমাকে এতবার কল দিছি তুমি কল ধরো না, আসলে কল দিছে ধরো 3 বার। তো বলবে যে 1,000 বার কল দিছি কল ধরতেছো না, তো এটাও কি? হাইপারবল। আই কল্ড ইউ 1,000 টাইমস। আচ্ছা, তারপর চলে আসো যে হোমোনিমস। হোমো কথাটার মানে কি বলো তো? সায়েন্স স্টুডেন্ট এটা পারবা। হোমো মানে কি? হোমো মানে হচ্ছে সেম, ঠিক আছে, ইকুয়াল। আর হেটেরো কথাটার এক মানে কি? মিনিট। এটার বিপরীত শব্দ হচ্ছে হেটেরো, এটার মানে হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, তো এই যে হোমোনিমস মানে কি? যে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে সিমিলার, বাট মিনিংটা ডিফারেন্ট। তার মানে তুমি যা দেখবা সেটা সিমিলার থাকবে। কি বললাম? দেখতে মানে স্পেলিংটাও সিমিলার, শুনতেও সিমিলার, সেটা কি বলা হচ্ছে? হোমোনিমস। দেখতে শুনতে দুইটাই সিমিলার, কিন্তু মিনিংটা ডিফারেন্ট হবে। যেমন ধরো ইউ আর রাইট, এই ক্ষেত্রে রাইট হচ্ছে একটা জিনিস যে তুমি হচ্ছে সঠিক, তুমি নির্ভুল, সেই হিসাবে বললাম ইউ আর রাইট। তার মানে এটা কি? এটা অ্যাডজেক্টিভ। অ্যান্ড লুক এট ইউর রাইট সাইড, ঠিক আছে, এই ক্ষেত্রেও রাইট আছে, কিন্তু এটা কিন্তু সঠিক বা নির্ভুল বলতেছে না, এটা বলতেছে তোমার ডান পাশ। তো দুইটা জিনিসের দেখো স্পেলিং সেম, প্রনাউন্সিয়েশন সেম, কিন্তু মিনিংটা ডিফারেন্ট, এই জন্য এটাকে কি বলা হবে? হোমোনিমস।
হোমোনিম। এরপর চলে আসো যে হোমোফোনস। এই হোমোফোনস কথাটার মধ্যেই কিন্তু অ্যান্সারটা লুকে আছে। হোমোফোন, ফোন মানে জি কি? ভাইয়া, সাউন্ড ধ্বনি। ফোন মানে ধ্বনি, যেটা তুমি উচ্চারণ করো। তাহলে একই উচ্চারণ হবে, এই যে স্পেলিং ইজ ডিফারেন্ট বাট প্রোনাউন্সিয়েশনটা এখানে সেম। যেমন দেখো, নিউ নিউ, কিন্তু এক্ষেত্রে একটা স্পেলিং, এক্ষেত্রে একটা স্পেলিং। তাহলে হোমোফোনস বললে শুধুমাত্র উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ বা ধ্বনিটাই সেম। আর হোমোনিমস বললে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন দুইটাই সেম। তাহলে ডিফারেন্ট কি? ডিফারেন্ট থার্ড কোনো একটা কিছু, অর্থাৎ মিনিংটা। বুঝছো? তো দুটো জিনিস মনে রাখবা। এরপর চলে আসো যে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে হচ্ছে এ ওয়ার্ড ফর্মড বেসড অন দি ইনিশিয়াল লেটার্স অর সিলেবালস। মানে একটা অনেকগুলো লেটারের ফার্স্ট যেই, অনেকগুলো ওয়ার্ডের ফার্স্ট যে লেটারগুলো থাকে সেটা নিয়ে যেই তোমার কি বলে শর্ট ফর্মটা তৈরি হয়, সেটাকেই বলতে হচ্ছে অ্যাক্রোনিম। তো দেখো, ইউকে, বিএসটিআই, এটিএম, ব্যাট, সিম, ওয়াইফাই, তো এগুলোর তো প্রত্যেকটারই কি ইলেবোরেট করা যায়। ইউকে মানে কি? ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম। বলো তো বিএসটিআই এটার মানে কি? এটা পরীক্ষায় প্রচুর আসে। বাংলাদেশ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন। স্ট্যান্ডার্ডস, ঠিক আছে, STANDARDS, লাস্টে একটা এস আছে, এটা মনে রাখবে। স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন, সেটা মনে রাখবে। এটা পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর। এটা একটা এমসিকিউ, ডিরেক্ট জিকের মধ্যে থেকে আসে। আচ্ছা, তারপরে এটিএম। বিএসটিআই দিয়ে কি, বিএসটিআই কিসের জন্য কাজে লাগে বলো তো? বিএসটিআই দিয়ে কি হয়? এর মান যাচাইয়ের জন্য। হ্যাঁ, মানে তুমি যে একটা খাবার খাবা, ওটা যদি বিএসটিআই অনুমোদন না হয় তাহলে কিন্তু খাওয়া যাবে না। বিএসটিআই এর যে ইয়েটা, সিম্বলটা, সেটা দেখতে কিরকম? রিসাইকেলিং এর মতো। আহা, সহজ ভাষায় বলো, ত্রিভুজের মতো। এই যে এখানে বিএসটিআই লেখা থাকে, বিএসটিআই, ভিতরে বিএসটিআই লেখা থাকে। বুঝা গেছে? এরকম সিম্বল কি যেন একটা থাকে। তোমাদেরকে দেখাবো কিভাবে, এখানে তো কোনো খাবার নাই। দেখি, ওষুধে তো বিএসটিআই থাকে না। না, এটা তো নাই, এটা তো কিসে থাকতে পারে বিএসটিআই? না, এখানে এখন কাছাকাছি কিছুই নাই। আমরা এক কাজ করি, আমরা তোমাদেরকে একটু দেখাই বিএসটিআই এর যে সিলটা, সেটা দেখালেই হবে। তো জানা জরুরি, এটা চেক করবা যে প্রত্যেকটা পণ্য যেটাই কেনো না কেন সেটাতে এই সাইনটা আছে কিনা। যদি থাকে দ্যাট মিনস এটা ভালো, আদারওয়াইজ এটাকে নিবা না। বিএসটিআই লোগো, লোগো। ভাইয়া, আপনি কি বইগুলো আবার নতুন করে দাগাই দিবেন, না হ্যাঁ, আগের গুলা দিবেন না? নতুন করে এই যে এটা দেখছো, এই যে এটা বিএসটিআই, এরকম একটা ত্রিভুজাকৃতির ভিতরে বিএসটিআই টা লেখা থাকে। এটা হচ্ছে বিএসটিআই এর লোগো। আচ্ছা, তো এটা হচ্ছে বিএসটি এর ফুল ফর্ম, যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন। তারপরে এটিএম, এটার ফুল ফর্ম কি বলো? নতুন দাগাই দিব বই। অটোমেটেড টেলার টেলার মেশিন। মেশিন। রাইট, অটোমেটেড টেলার মেশিন, মেশিন। TELLER মেশিন। তারপর বলো তো আহ ভ্যাট, এই ভ্যাটের ফুল ফর্ম কি? ভ্যালু ভ্যালু অ্যাডেড। অ্যাডেড। এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তারপরে সিম, সিমের ফুল ফর্ম কি? সাবস্ক্রাইবার আইডেন্টিটি। আইডেন্টিফিকেশন মডিউল। আইডেন্টিটি মডিউল। ওকে, তারপরে লাস্ট ওয়ান ওয়াইফাই, এটার ফুল ফর্ম কি বলো? ওয়্যারলেস ফিডিলিটি। ওয়্যারলেস কি একটা জন্য ওয়্যারলেস ফ্যাটিলিটি নাকি? ওয়্যারলেস ফিডেলিটি, FIDELITY, ফিডেলিটি। ফিড কথাটা বা ফাইট কথাটার মানে হচ্ছে যে বিশ্বাস, আস্থা, ফেইথ। ফেইথ থেকে, মানে ফেইথ থেকে ফাইট এভাবে আসছে, ফাইডেলিটি। আচ্ছা, তো এই হচ্ছে প্রত্যেকটা অ্যাক্রোনিম। এবং এখানে আরেকটা জিকে কনসেপ্ট তোমাদেরকে একটু আমি বলে রাখি। ইউনাইটেড কিংডম যেটা, এখানে টোটাল কয়টা কান্ট্রি বলো তো? চারটা, এটা মনে রাখবা। এই চারটা কান্ট্রির মধ্যে তোমার কি কি আছে? চারটা কান্ট্রির মধ্যে আছে হচ্ছে তোমার ইংল্যান্ড,
তারপরে স্কটল্যান্ড, তারপরে হচ্ছে ওয়েলস, তারপর হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। এই চারটা কান্ট্রিকে একসাথে মিলে বলা হয় ইউনাইটেড কিংডম। এবং গ্রেট ব্রিটেন বললে হচ্ছে কি হবে? তিনটা হবে। এই যে এই তিনটা, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস, এই তিনটাকে কি বলা হয়? গ্রেট ব্রিটেন। জি। তো এটা কিন্তু জাহাঙ্গীরনগরের জিকেতে প্রায় আসে, যে ইউনাইটেড কিংডমের মধ্যে কোন কান্ট্রিটা এক্সট্রা আছে, মানে কোনটা আলাদা। তাহলে নর্দার্ন আয়ারল্যান্ডের কারণে সেটা ইউনাইটেড কিংডম হবে। আর এমনিতে সেটাকে কি বলা হয়? সবগুলাকে, তিনটাকে বলা হয় গ্রেট ব্রিটেন। তো এটা মনে রাখবা সবাই। নেক্সট টপিক, এলিগোরি। এলিগোরি হচ্ছে একটা ন্যারেটিভ ইন হুইচ এ ক্যারেক্টার, প্লেস অর ইভেন্ট ইজ ইউজড টু ডেলিভার এ ব্রডার মেসেজ অ্যাবাউট রিয়েল ওয়ার্ল্ড ইস্যুস অ্যান্ড অকারেন্স। মানে রিয়েল ওয়ার্ল্ড সম্পর্কে তোমাকে একটা কি বলে, একটা ব্রডার মেসেজ দিবে। এটা হচ্ছে এটার মেন উদ্দেশ্য, যে একটা ব্রডার মেসেজ ডেলিভার করা হয় কোনো একটা ঘটনার প্রেক্ষিতে, কোনো একটা ক্যারেক্টার থেকে, কোনো একটা ইভেন্ট থেকে, কোনো একটা প্লেস থেকে। তো এই যে এলিগরি, এটার এক্সাম্পলটা দেখো, দি রাইম অফ দি এনশিয়েন্ট মারিনার। এটা কে লিখছে বলো তো, পরীক্ষা আসে? এস.টি. কলেরিজ, স্যামুয়েল টেইলর কলেরিজ। এই রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার। ওইটার মধ্যে কি যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, ওইটা? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, এটা রাইট কি রাইট, এই এটার স্টোরির মধ্যেই, মধ্যে? এটার মধ্যেই। কারণ ওই যে তোমার এখানে অভিশাপ দেওয়া হয় আলবাট্রস, ঠিক আছে? আলবাট্রস নামে একটা হ্যাঁ, পাখিকে তারা বিনা প্রাকৃতিক ওয়াটার। অপরাধে মেরে ফেলে। তখন ওইটার অভিশাপে তারা আর কোথাও ড্রিঙ্কেবল পানি পায় না, কিন্তু সাগরের মধ্যেই তারা এভাবে পরবর্তীতে শাস্তিটা পায়। তো এই জন্যই বলা হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিওয়ার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক, মানে ড্রিঙ্ক করার মতো কোনো কিছু তারা পাচ্ছে না, খাবার কিছু পাচ্ছে না, খাবার শেষ হয়ে যায়। তো এটা মূলত ওই পাখিটাকে বিনা অপরাধে মারার কারণে। পাখিটার নাম কি? আলবাট্রস। আচ্ছা, কে লিখছে? এস.টি. কলেরিজ, দি রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার। তার মানে এটা থেকে কি বর্ডার মেসেজটা তোমার দেওয়া হয়েছে বলো তো, কি বুঝছো তোমরা? এটা থেকে মেসেজটা কি? ভাইয়া এরকম যে গল্পের মধ্যে আর কি ট্র্যাজেডিটা লুকিয়ে থাকে ওইরকম। না না, মানে এখানে এটা থেকে তুমি নিজে কি শিখতে পারছো সেটা বলো। মেন মোরালটা কি এটার, এই গল্পটার? হ্যাঁ, অপরাধ মানে যার অপরাধ নেই তাকে শুধু শুধু হ্যাঁ, মানে কি রাইট। বলে, মানে বিনা অপরাধে একটা পিঁপড়াকেও মারা উচিত না, ঠিক আছে? নেচারকে কখনো এইভাবে ধ্বংস করা উচিত না। কোনো কারণ নেই, তুমি কেন একটা পিঁপড়াকে মারবা? তোমার ক্ষতি করছে কোনো, সেজন্য কারো এইভাবে ক্ষতি করা যাবে না, এটাই আর কি বোঝানো হয়েছে। বিনা অপরাধে কারো ক্ষতি ভাইয়া, করা। এলিগোরির মধ্যে কি বোঝানো হয়েছে এটা আবার একটু বলেন। মানে এখানে তোমাকে একটা ব্রড মেসেজ দেওয়া হবে, রিয়েল ওয়ার্ল্ড একটা ইস্যু বা একটা অকারেন্স থেকে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করা হবে। বুঝা গেছে? সেটা হইতে পারে যে কোনো একটা ক্যারেক্টারের মাধ্যমে, একটা প্লেসের মাধ্যমে, যে কোনো একটা ঘটনা বা ইভেন্টের মাধ্যমে একটা ব্রড মেসেজ থাকবে তোমার জন্য, একটা মোরাল থাকবে। তোমরা অনেকটা এটা মিল করতে পারো যে কমপ্লিটিং স্টোরি পড়ছো না তোমরা 19-এ থাকতে? এক একটা গল্প থেকে এক জি একটা ভাইয়া, এই যে জিনিস তোমরা নামগুলা। শিখতে পারছো না? অনেকটা ওরকমই, ঠিক আছে? তারপর দেখো যে সিলিলোকুয়ে, এটা হচ্ছে টকিং উইথ দাই সেলফ, মানে নিজের সাথেই, ঠিক আছে? সেলফ মানে নিজের সাথেই কথা বলা আর কি। তো এই যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটা একটা সিলিলোকুয়ের এক্সাম্পল। কেন এটা এটার এক্সাম্পল? এটা লিখছে কি? এটা লিখছে হচ্ছে শেক্সপিয়ার। শেক্সপিয়ার, P-E-A-R-E। তো এটা হচ্ছে কি, এই ক্যারেক্টারটা যখন এই উক্তিটা বলে, একটা ক্যারেক্টার যখন এই উক্তিটা বলে, তখন সে নিজেকেই এটা বলে যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। সে নিজেকেই নিজে এটা বলে। তোমরা বিভিন্ন সিনেমা বা বিভিন্ন হচ্ছে সিরিয়ালগুলোতে দেখবা অনেক সময় ক্যারেক্টার নিজেই নিজে প্ল্যান করতে থাকে, নিজের কথা নিজের সাথেই প্ল্যানিং করে, আয়নার সামনে দাঁড়িয়ে এরকম এরকম প্ল্যানিং করে, অনেকটা ওরকম সিরিয়ালকে, বুঝছো? তো এটা হচ্ছে টকিং উইথ দাই সেলফ, নিজের সাথে কথা বলা। নেক্সট ওয়ান চলে আসো, স্যাটায়ার। স্যাটায়ার কি? দি ইউজ অফ হিউমার, আইরনি অর এক্সাজারেশন অর রিডিকিউল টু এক্সপোজ অর ক্রিটিসাইজ পিপলস স্টুপিডিটি অর ভাইসেস। মনে করো যে সমাজে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের স্টুপিডিটি আছে বা ভাইসেস আছে বা বিভিন্ন ধরনের ব্যাড প্র্যাকটিস আছে। তো সেটাকে তুমি যখন আইরনি বা হিউমর বা এক্সাজারেশনের মাধ্যমে বা রিডিকিউলের মাধ্যমে যখন এক্সপোজ করবা, তখন সেটাকে তোমার একটা স্যাটায়ার বলা যায়। যেমন ধরো গালিভার্স ট্রাভেলস, এটা একটা হতে পারে।
গুড এক্সাম্পল। গালিবার স্ট্রাবলস কে লিখছে বলো তো? গালিবার স্ট্রাবল, জোনাথান জোনাথন জোনাথন সুইফট। সুইফট। জোনাথন সুইফট, এটা কিন্তু প্রচুর আসে পরীক্ষায়। তারপরে অ্যানিম্যাল ফার্ম, এটা একটা স্যাটার, এটা কি লিখছে? ও জর্জ জর্জ কি জানি রাইট, নামটা জর্জ এলিয়ট, জর্জ ওরেল, ঠিক আছে, জর্জ ওরেল। ভাইয়া স্যাটায়ার মানে কি, মানে বিদ্রূপ করবে এরকম কিছু? হ্যাঁ, বিদ্রূপ রচনা। ধরো কি হতে পারে একটা গুড এক্সাম্পল স্যাটায়ারের? মনে করো যে, গালিবার ট্রাভেলস তো এই যে অনেক ছোট ছোট মানুষ ছিল না? হ্যাঁ, না সেটা ধরো ভিন্ন অর্থে, কিন্তু আমরা এখানে যেটা বোঝাতে চাচ্ছি, ধরো এই যে বাল্য বিবাহ, এটা একটা ব্যাড ব্যাড প্র্যাকটিস। তারপর সতীদাহ প্রথা, এটা একটা ব্যাড প্র্যাকটিস। কিন্তু এক সময় তো এগুলো মানুষ করতো, মানুষের স্টুপিডিটি ছিল। এখনো মানুষের মধ্যে অনেক ধরনের স্টুপিডিটি আছে, বাট এগুলো নিয়ে যখন তুমি ধরো একটা নাটক তৈরি করবা, যেটা দিয়ে এটাকে ব্যঙ্গ করে দেখাবা, বা একটা লেখা লিখবা যেটার মধ্যে অন্য একটা গল্পের মাধ্যমে ওই জিনিসটার প্রতি মানে রিভোল্ট করে ওইটাকে ক্রিটিসাইজ করে দেওয়া হবে, ওই জিনিসগুলো হচ্ছে স্যাটায়ার। জি। বুঝছো? জি ভাই, এই যে রবি ঠাকুরের একটা ইয়ে ছিল না ইংলিশ বইয়ে, হ্যাঁ। তো পাখিরে বন্দি করে রাখছিল? হ্যাঁ, এরকম অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে। আর এগুলো থেকে স্যাটায়ার থেকে কিন্তু প্রচুর প্যাসেজ আসে পরীক্ষায়, যে কম্প্রিহেনশন গুলো আসে না পরীক্ষায়, জাহাঙ্গীরনগরে তো প্রচুর কম্প্রিহেনশন আসে। তো এরকম স্যাটায়ার, ইকোনমি, তারপর হিস্ট্রি, ফিলোসফি, এই সকল জায়গাগুলো থেকে কিন্তু, বা মাইথোলজি, এগুলো থেকে প্রচুর প্যাসেজ আসে। বা হচ্ছে ধরো ক্লাইমেট চেঞ্জ বা হেলথ হাইজিন রিলেটেড, এগুলো থেকে আসে। তারপর দেখো ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি হচ্ছে ইন লিটারেচার দি ফাইনাল অ্যাকশন দ্যাট কমপ্লিটস দি আনরেভেলিং অফ দি প্লট ইন এ প্লে, স্পেশালি ইন এ ট্র্যাজেডি। মনে করো যে একদম লাস্ট মোমেন্টে যখন ওই যে পাপ্পারাজের কথা মনে আছে না তোমাদের? ওইটাই মনে করো যে ক্যাটাস্ট্রফি। সে কি হয়, পাপ্পারাজ মরে যায়, ট্র্যাজেডি। মানে ধরো প্রেমিক প্রেমিকা, সে যাকে ভালোবাসে তার অন্য একটা ছেলের সাথে মিল হয়ে গেল, আর সে গিয়া গুলি গুলি খেয়ে সে শেষ। হইলো কিছু এটা? গুলি কেন খাবি? তোকে তোকে জয় করতে হবে, তুই ইউ হ্যাভ টু ফাইট, তো অ্যাচিভ করতে হবে। আর যদি নাই করতে পারো তাহলে বাদ, গেছে গেছে। ও মরে গিয়ে তারপর বলে যে, মানে কি এক অবস্থা। কি যেন গান, ওর গান যেটা ভাইরাল, ভুলে গেছিল আমি। ও প্রেমের সমাধি, কি যেন একটা গান আছে। তো অনেকটা ওরকম ক্যাটাস্ট্রফি। তো ক্যাটাস্ট্রফির একটা গুড এক্সাম্পল হচ্ছে অথেলো। অথেলো করছে কি, সে যে তার ওয়াইফ ড্যাসডেমোনা, ড্যাসডেমোনা ড্যাসডেমোনাকে সন্দেহ করছে, করে তাকে মেরে ফেলছে। সন্দেহ ছিল, করে মেরে ফেলছে। এখন পরে সে রিয়েলাইজ করছে যে সে অ্যাকচুয়ালি ভুল করছে। পরে সে নিজেও সুইসাইড করে, ওই গল্পের মধ্যে নিজেও সে সুইসাইড করে। তার মানে এটা লাস্টে গিয়ে একটা বিয়োগান্তর ঘটনা, একটা ট্র্যাজেডি, একটা স্যাড এন্ডিং। তো এই জন্যই এইটাকে কি বলতে পারো, ক্যাটাস্ট্রফি। এখন ক্যাটাস্ট্রফির একটা উল্টো জিনিসও আসে, যেটাও কিন্তু লাস্টে গিয়ে একদম হাইটেন্ড দেয়, মানে একদম চূড়ায় চলে যায়, যখন তোমার মনোযোগ, কনসেন্ট্রেশন একদম Climax। পুরো ওইটার দিকে, সেটাকে বলে ক্লাইম্যাক্স। ওই যে দেখবা হিরো যখন পুরো দেয়াল ভেঙে এসে নায়িকাকে পানির মধ্যে চুবাই মেরে ফেলবে, বা নায়িকাকে ধরো আগুনে পুড়ে মেরে ফেলবে, সে বাইক দিয়ে দেয়াল ভেঙে চলে আসে, গাড়ি ভেঙে চলে আসে। তো ওই জিনিসটাকে বলা হয় ক্লাইম্যাক্স। তো ক্যাটাস্ট্রফি একটা যখন ধরো একদম আসলে মরিয়ে গেছে, আর ক্লাইম্যাক্স হচ্ছে যখন ধরো আইসা বাঁচায় ফেলছে একদম লাস্ট মোমেন্টে। তো এই হচ্ছে লিটারেচারের দুইটা কনসেপ্ট, এই জন্য দুইটাই মনে রাখবা, ক্যাটাস্ট্রফি একটা, একটা ক্লাইম্যাক্স। অ্যানিমাল ফার্ম কার লেখা ভাইয়া বলছিলেন ভুলে গেছি। জর্জ ওরেল লিখে দিছে, তো এই যে এখানে লিখে দিছে জর্জ ওরেল। ওকে, আর কি কিছু বলবা একজন? ভাইয়া ক্যাটাস্ট্রফির মেনিয়া কি হইতেছে, এটা ট্রাজেডির মতো হ্যাঁ, নাকি? ট্র্যাজেডির মতো, মানে এখানে একটা বিয়োগান্তর থাকবে, এখানে একটা স্যাড এন্ডিং হবে। বুঝা গেছে? তাহলে ভাই এই সেন্সে কি আমরা বলতে পারি যে যে সিরাজউদ্দৌলার নাটক কি এটা ক্যাটাস্ট্রফির মতো? সিরাজউদ্দৌলা যে হ্যাঁ, এটাও ইন সেন্স বলা যায়, রাইট। কারণ সিরাজউদ্দৌলা তো শেষে মারাই যায়। ওকে, তারপর চলে আসো যে আইরনি। আইরনি কি? দি এক্সপ্রেশন অফ ওয়ান্স মিনিং বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট নর্মালি সিগনিফাইজ দি অপোজিট, টিপিক্যালি ফর হিউমার্স অর এমপ্যাথেটিক ইফেক্ট। মানে এখানে মূলত কি বলছে, যে তুমি একটা কথা বলবা যেটা দিয়ে তুমি একটা ডিফারেন্ট কিছু বুঝাবা। যেমন ধরো, ইউর স্মাইল গিভস মি এ পেইনফুল প্লিজার। তো এখানে বলতেছে যে তোমার হাসি আমাকে প্লিজার দেয়, কিন্তু তার আগে কি বলছো, যে পেইনফুল প্লিজার দেয়। মানে তুমি এত হাসো না, এখন সরাসরি তো আর বলা যায় না যে হাসা বন্ধ করো। তখন বলতেছে যে ইউর স্মাইল গিভস মি পেইনফুল প্লিজার। তো মানে কি, দি এক্সপ্রেশন অফ ওয়ান্স মিনিং বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট নর্মালি সিগনিফাইজ দি অপোজিট। মানে এমন একটা কথা বলতেছে যেটা অন্য একটা কিছুকে সিগনিফাই করে। বুঝা গেছে? বাট ডিরেক্টলি বলা যাচ্ছে না।
এবং এই আইরনিটা যদিও মানে আইরনিটা নেগেটিভ ইন্টেনশনে বলা হয়। আইরনির মতো আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা বলতে পারি যে তোমার ইয়ে কি বলতে পারি, সেটাকে বলতে পারি হচ্ছে উম একটা ইয়ে আছে, ইউফেমিজম, রাইট? এই যে ইউফেমিজম, তো ইউফেমিজম হচ্ছে পজিটিভ সেন্সে বলা। যেমন ধরো তুমি কোনো একটা হার্শ বা ইমপোলাইট বা ট্যাব ওই ধরনের কথাকে তুমি পোলাইটলি বলতেছো। সে ফর এক্সাম্পল তুমি বললা যে আহ, ধরো কেউ একজন মোটা, এখন তুমি যদি তাকে ফ্যাট বলো তাহলে সে মাইন্ড করবে, এই জন্য তাকে তুমি চাবি বলতে পারো, যে ইউ লুকস চাবি। তখন ধরো সে ওইটা দ্বারা অফেন্স, মানে সে অফেন্ডেড ফিল করবে না আর কি, লেস অফেন্ডেড বা লেস অফেন্সিভ ওয়ার্ডস যেগুলোকে আমরা বলি, সেটা হচ্ছে ইউফেমিজম। তো অনেকটা ওরকম। তো আমরা যদি দেখি এই যে আয়রনের ক্ষেত্রে কি হয়, সেখানে এটা হচ্ছে একটা নেগেটিভ বিষয় এখানে বোঝায়, কিন্তু তুমি কি করতেছো, দি এক্সপ্রেশন অফ ওয়ান্স মিনিং বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট নর্মালি সিগনিফাইজ দি অপোজিট। তুমি এমন একটা কথা বলতেছো যেটা অন্যরকম একটা নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে। আচ্ছা, তারপর চলে আসো যে অটোবায়োগ্রাফি। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তোমার এখানে এই যে ইমপ্যাথিক ইফেক্টটা থাকতেছে বা হিউমারাস একটা ইফেক্ট থাকতেছে, যে তুমি এটাকে ডিরেক্টলি বলতেছো না, ইনডিরেক্টলি বলতেছো। তারপরে অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, ঠিক আছে? অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী, দি বায়োগ্রাফি অফ ওয়ান সেলফ ন্যারেটেড বাই ওয়ান সেলফ, যে যার নিজেরটা নিজেই লিখে। যেমন তোমার হতে পারে দি আনফিনিশড মেমোইডস, এটা লিখছে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর হচ্ছে মেইন ক্যাম্প, এটাকে লিখছে বলো তো? হিটলার, অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার। আচ্ছা, এইটার ইংরেজি নামটা হচ্ছে মাই স্ট্রাগল, অ্যাডলফ হ্যাঁ, বা মাই স্ট্রাগল। এই অ্যাডলফ হিটলারের একটা বিখ্যাত উক্তি আছে, সেটা কি বলতো? যুদ্ধই জীবন, যুদ্ধই যুদ্ধই সর্ব। সার্বজনীন। আচ্ছা, এটা মনে রাখবা সবাই। তারপরে তোমার এই অ্যাডলফ হিটলার সম্পর্কে আরো অনেক কিছু পড়তে ভাইয়া, হবে। হ্যাঁ, হ্যাঁ, সার্বজনীন আর সর্বজনীনের মধ্যে পার্থক্য কি? এটা তো কখনো ভেবে দেখি নাই, সার্বজনীন সর্বজনীন, দেখে জানাবা। আই ডোন্ট স্যার নো। আমি জানি, স্যার আমি বলবো, কি স্যার আমি বলো? জানি। স্যার যেটা সর্বজনীন সেটা হলো সার্বজনীন, সেটা হলো সবার জন্য মঙ্গলময়। লাইক সার্বজনীন দুর্গাপুজো, সবার জন্য মঙ্গল হোক এই জন্য দুর্গাপুজো। আর মানে একটা হলো পার্মানেন্ট আর একটা হলো সবার জন্য মঙ্গলময় এমন। আচ্ছা, সার্বজনীন যেটা সেটা কি বলছো সবার জন্য মঙ্গলকর, আর সর্বজনীন হ্যাঁ, পার্মানেন্ট। যেটা সবসময় স্থায়ী থাকবে এরকম, বুঝছি, হ্যাঁ। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা জাস্ট ছোট একটা ডিফারেন্স আছে, তো এটা একটু মাথায় রাখবা। তারপর চলে আসো যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এটা পরীক্ষায় প্রচুর আসে ইডিয়মস এর মধ্যে। এগুলো মূলত ফরেন ফ্রেজ এর মধ্যেও আসে, বাট লিটারি ডিভাইস। লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এটার মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, ডিরেক্টলি পরীক্ষায় আসবে ভোকাবুলারির মধ্যে, যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি, কমন ল্যাঙ্গুয়েজ। তো এটার অ্যাকচুয়াল বিষয়টা কি? অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে ধরো দুইটা কমিউনিটি, তাদের ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, এখন তারা তাদের মধ্যে কমিউনিকেট করতে যাচ্ছে, তাহলে কিভাবে কমিউনিকেটটা করবে? তখন তারা এরকম লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা একটা কমন ল্যাঙ্গুয়েজ বেছে নেবে, যেটা তারা দুইটা কমিউনিটি বুঝতে পারে। তো ওই জন্য এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা কমন ল্যাঙ্গুয়েজটা আসছে। তারপর দেখো যে প্যারাডক্স। প্যারাডক্স কি? ইট ইজ এ স্টেটমেন্ট দ্যাট অ্যাপিয়ার্স এট ফার্স্ট টু বি কন্ট্রাডিক্টরি, মানে শুরুতে অ্যাপিয়ার্স এট ফার্স্ট টু বি কন্ট্রাডিক্টরি, বাট আপন রিফ্লেকশন দেন মেক সেন্স। পরবর্তীতে এটার তুমি সেন্সটা বুঝতে পারো। ফর এক্সাম্পল যদি বলি লেস ইজ মোর, এই কথাটা দেখে কি মনে হচ্ছে যে একটা একটা বিপরীত, কন্ট্রাডিক্টরি। বাট যখন তুমি এটা সম্পর্কে একটু ভাববা, তখন দেখবে যে একটা সেন্স চলে আসতেছে, যে আসলেই তো লেস ইজ মোর, লেস ইজ মোর, এটার মানেটা কি? যে অল্পতেই সন্তুষ্ট থাকার যে বিষয়টা, সেটা আসতেছে। ওকে, তো এই হচ্ছে প্যারাডক্স। তারপর দেখো তোমার ফেবল। ফেবল মানে কি? শর্ট স্টোরি, ছোট গল্প। ফেবল, ছোট গল্প, টিপিক্যালি উইথ অ্যানিমালস অ্যাজ ক্যারেক্টার কনভেইং এ মোরাল। এইগুলার ক্ষেত্রে নিশ্চয়ই
কোন একটা প্রাণী ক্যারেক্টার থাকবে, কোন একটা প্রাণী নিয়ে থাকবে ছোট গল্পগুলো, এবং এখানে একটা মোরাল থাকবে, কনভেইং এ মোরাল। ওকে, এটা অনেকটা তুমি কিচ্ছা বলতে পারো, আমাদের গ্রামের এলাকাতে এটাকে ধরো কিচ্ছা বলে, কিচ্ছা গল্প। অনেক সময় ছোট বাচ্চারা না বলে না যে গল্প শোনাও বড়দেরকে, এরকম। তো আমি হচ্ছে একবার আমাকে এক পিচ্চি গল্প যে বলতেছে। আগের গল্পের মধ্যে তো মোরাল থাকে না বেশি। হ্যাঁ, তো ধরো একটা গল্প, মানে হাসির গল্প বলতেছিলাম, মনে পড়ছে এখন। তো গল্পটা হচ্ছে অনেকটা এরকম যে তোমার এই যে শিয়াল এবং কুমির, তো শিয়াল হচ্ছে নদী পার করবে, ওই পারে যাবে। এখন যাওয়ার তো কোনো রাস্তা নেই বা ইয়ে নেই, পুরোটাই পানি, কোনো ব্রিজও নেই, কিছু নেই। যেতে হবে কিভাবে? ওই কুমিরের পিঠে চড়েই যেতে হবে। তো শিয়াল ধরো বলছে কুমিরকে যে তুমি আমাকে ওই পাশে নিয়ে যাবা। তো কুমিরও রাজি হয়ে গেছে, কুমিরের মনে মনে হচ্ছে গিয়ে ইয়ে আর কি, যে ওরে তো মাঝখানে গিয়ে খেয়ে ফেলবো। তো শিয়াল বলছে যে তোমার সাথে আমি যেতে রাজি আছি, তবে একটা শর্তে, সেটা হচ্ছে কি তুমি আগে আমাকে ওখানে নিয়ে একবার দেখাইতে হবে, তাহলে বুঝবো যে তুমি আমাকে নিতে পারবা। তো কুমিরও মনে মনে ঠিক করছে, আচ্ছা ঠিক আছে, আমি ওরে তো নিয়ে খেয়ে ফেলবো। তো কুমির কি করছে, ওরে পিঠে চড়া নিয়ে ওই পাশে নিয়ে গেছে, নিয়ে গিয়ে রাখছে। পরে বলতে দেখছে যে আমি তোমাকে নিয়ে আসতে বলছি। পরে ঠিক আছে, এবার তুমি যাও। কুমিরে বলতেছে যাও। তো এটা কি হলো, আমি তো তোমাকে দেখানোর জন্য নিয়ে আসছি, কই আমি তো চলেই আসছি, বুঝছো, অনেকটা ওরকম। তো এটা আর কি আমার একটা গল্প, আমি শুনেছি, কেউ যদি জিজ্ঞেস করে। বুঝছো তোমরা এটার কাহিনীটা, অ্যাকচুয়ালি ঘটনাটা কি? জি ভাইয়া, ওকে, তারপর দেখো যে ইপিটাফ। ট্যালেন্ট তো বুদ্ধি বেশি। হ্যাঁ, শিয়ালের জন্য বুদ্ধি করে বলছে যে আগে একবার নিয়ে দেখাইতে হবে। আচ্ছা, তারপর দেখো ইপিটাফ। ইপিটাফ হচ্ছে ফ্রেজ রিটেন ইন মেমোরি অফ এ পারসন হু হ্যাজ ডাইড, স্পেশালি সমাধি। ইনস্ক্রিপশন অন এ টম্বস্টোন। টম্বস্টোন কথাটার মানে হচ্ছে যে যখন কেউ মারা যায়, তখন দেখবা যে যখন কবরের চারপাশে যে একটা লিখা থাকে, চারপাশে দেয়াল করে রেখে তারপর সামনে একটা লেখা থাকে, নাম লেখা থাকে বা সাল লেখা থাকে বা সুন্দর একটা কোটেশন লেখা থাকে, ওইটাকেই বলে টম্বস্টোন। তো ওইটার উপরে যে লেখাটা থাকে সেটাকেই বলা হয় ইপিটাফ। কি বললাম? যখন কেউ মারা যায় তার কবরের উপরে যে লেখাটি ইনস্ক্রাইব করা থাকে সেটাকে কি বলা হচ্ছে? ইপিটাফ বলা হচ্ছে। মনে থাকে যেন, এটা পরীক্ষা আসা করছে। হ্যাঁ, আর যেটার মধ্যে লেখা থাকে ওটা হচ্ছে সমাধি টম্বস্টোন। লিপি, রাইট, সমাধি লিপি। তারপর দেখো, নর্মালি মুসলমানদের ক্ষেত্রে এটা খুব একটা ফলো করা হয় না, বাট খ্রিস্টানদের ক্ষেত্রে করা হয়। খ্রিস্টানদের দেখছি বিভিন্ন মুভিতে নামের সাথে বেবি পিটাফ এগুলো মেনটেন করে আর কি। তারপর দেখো হিম। হিম ইজ এ লিরিক পোয়েম অর সং ইন ফ্রেজ অফ গড অর হিরো। মানে এই যে দেব দেবী বা হিরো যারা আছে তাদেরকে নিয়ে যেই তাদের গুণগীতি, যেটাকে আমরা বলতেছি ফ্রেজ অফ গড, তাদের যে গুণগীতি সেটা নিয়ে যে ধরনের সং বা কবিতা, এই ধরনের এগুলাকে বলা হয় হিমন। ঠিক আছে, এটাকে বাংলায় বলা হয় ঈশ্বর বন্দনা। কি বলা হয়? ঈশ্বর বন্দনা, ঈশ্বর বন্দনা, এরকমই মনে হয়। তারপর দেখো ইউফেমিজম। ইউফেমিজম মানে কি, যেটা অলরেডি তোমাদেরকে আমি এক্সপ্লেন করলাম, যেটা হচ্ছে লেস অফেন্সিভ ওয়ার্ড, লেস অফেন্সিভ ওয়ার্ডস। এখন কেউ একজন মোটা, তুমি যদি তাকে গিয়ে বলো যে ইউ আর ফ্যাট, তাহলে তো দিবে কষা একটা। তো এই জন্য কি বলতে হবে, যে ইউ লুকস চাবি। অনেকে আছে চাবি পছন্দ করে, তাই না? তো তখন আর সেক্ষেত্রে সে মাইন্ড করবে না। আবার ধরো কেউ মারা গেছে, তুমি যদি ডিরেক্টলি গিয়ে বলো যে ও মরে গেছে, তো শুনতে খুব খারাপ দেখায়, তোমাকে একটু অন্যভাবে বলতে হবে আর কি। ওইটাকে বলে ইউফেমিজম। ডিডিওমেটিক এক্সপ্রেশন রিপ্লেস হার্শ। হার্শ মানে কি বলতো? কর্কশ বা একটু কটু, ঠিক আছে, ইম্পোলাইট বা ট্যাবু অর আনপ্লিজেন্ট টার্মস, এগুলাকে যখন তুমি ডেলিকেট ফ্রেজ, ডেলিকেট মানে কি ভদ্র বা সুন্দর, মার্জিত ভাবে যখন তুমি বলো, হার্স, ইম্পোলাইট, ট্যাবু, এগুলাকে যখন তুমি মার্জিত ভাবে বলো, সেটা ইউফেমিজম। এরপর দেখো ইউলজি। ইউলজি হচ্ছে কি, স্পিচ অর রাইটিং ইন ফ্রেজ অফ এ পার্সন, কোন একজন ব্যক্তির গুণগীতি। ঠিক আছে, আর ওইটা কি ছিল? ঈশ্বর বা দেব দেবীদেরকে নিয়ে হিম। ইউলজি হিম দুইটা ডিফারেন্ট। একটা হচ্ছে ব্যক্তিদের ফ্রেজ, যেটাকে বলে ইউলজি, আর হিম হচ্ছে ঈশ্বর বা হিরো। তারপরে বিবলিওগ্রাফি, এটা হচ্ছে কি, দি সায়েন্স অফ ডিসক্রিপশন অফ বুকস, মানে বই লেখার যে বিদ্যা বা সিস্টেম, সেটাকে কি বলতেছে? বিবলিওগ্রাফি। তারপর চলে আসো যে মিথ। মিথ কথাটার মানে হচ্ছে ধরো পুরাণ। ওকে, তো এটা কি? দি এনশিয়েন্ট স্টোরি অ্যাবাউট গডস অ্যান্ড গডেসেস, দেব দেবীদেরকে নিয়ে যে প্রাচীন যে গল্প বা পুরাণ যে গল্প, এগুলাকে বলা হয় মিথ। ওকে,
তারপর দেখো প্যাস্টোরাল। প্যাস্টোরাল মানে হচ্ছে কান্ট্রি সাইড পিপল। নর্মালি তো আরবান এরিয়াতে নিয়েই থাকে, কিন্তু যারা ধরো একটু গ্রামীণ বা একটু একটু সাইডে রয়ে গেছে, হ্যাঁ, তাদেরকে বলা হয় প্যাস্টোরাল। ও যে একটা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, সে বলছিল যে তার লেখার মাঝখান থেকে অনেক যারা এরকম টারশিয়ারি লেভেলে আছে আর কি, বা একটু সাইড লেভেলে আছে, তাদেরকে নিয়ে তার লেখা তেমন একটা হয় না। সে পরবর্তী কবি অন্যান্যদেরকে বলছে যে তোমরাও যেন তাদের লেখাগুলোকে তাদেরকে নিয়ে লিখো, তাদেরকে যেন তোমাদের লেখার মধ্যে ইনক্লুড করো। এরকম একটা কবিতা আছে না তোমাদের এসএসসিতে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, কি নাম এদের? সাম্যবাদী তো হচ্ছে কাজী নজরুলের। আরেকটা কবিতা আছে, বলো কি? তোমাদের এখন সিলেবাসে আছে কিনা আই ডোন্ট নো, বাট আগে ছিল। সোনা সোনার তরী। সোনার, সোনার তরী, সোনার তরী ছিল, এখন আমারও খেয়াল নাই, বাট একটা এটা কবিতা কি আছে দুই যেখানে বিঘা দুই যেখানে সে, বিঘা জমি কি? হ্যাঁ আছে, দেখবা এই সাম্যবাদীর পাশেই দুইটা একসাথেই ছিল। একটা হচ্ছে মেবি রবীন্দ্র, 2 বিঘা জমি। হ্যাঁ একটা হচ্ছে রবি ঠাকুরের, আর একটা হচ্ছে তোমার কাজী নজরুলের, এরকম। তারপর দেখো প্যামফেট। প্যামফেট কথাটার মানে হচ্ছে যে পুস্তিকা, অর্থাৎ স্মল থিন বুক অফ এ পার্টিকুলার সাবজেক্ট। এবং এই প্যামফেট শব্দটার সিনোনিম পরীক্ষায় প্রচুর আসে। এটার সিনোনিম কি? ব্রশিওর। কি বললাম? পুস্তিকা। ছোট বইয়ের জন্য পুস্তিকা বলতেছে, এবং এটার সিমিলার ওয়ার্ড হচ্ছে ব্রশিওর, পরীক্ষায় এটা প্রচুর আসে। তারপর দেখো প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে হচ্ছে লিডিং ক্যারেক্টার ইন এ প্লে। প্লে মানে নাটক, একটা নাটকের যেটা লিডিং ক্যারেক্টার সেটাকে কি বলা হয়? প্রোটাগনিস্ট। এই খুলনা ইউনিভার্সিটি বা জাবি বা বিউপি এখানে ডিরেক্টলি আসবে যে একটা প্লে বা একটা নাটকের লিডিং ক্যারেক্টারকে কি বলা হয়? প্রোটাগনিস্ট বলা হয়। আর ক্লাইম্যাক্স তো অলরেডি বলছি, যেখানে একদম হাইয়েস্ট পয়েন্টে থাকে, নায়ক এসে সব ভেঙে চুরে নায়িকাকে উদ্ধার করে নিয়ে যায়। ব্যালেড কি? ব্যালেড হচ্ছে ন্যারেটিভ পয়েম। ঠিক আছে, ব্যালেড হচ্ছে ন্যারেটিভ পয়েম, এটা মনে রাখবা। তারপরে ব্লাঙ্ক ভার্স, যেমন অমৃতাক্ষর, ব্লাঙ্ক ভার্স। এটা হচ্ছে হ্যাভিং নো রিমিক ইন্ড, মানে যেটার কোনো ছন্দ মিল নাই, মানে এটা মুখস্থ করতে তোমার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, নো রিমিক ইন্ড মানে রিমিক মানে ছন্দ, তো ওইটা থাকবে না এখানে। যেমন ধরো মাইকেল মধুসূদন দত্তের যে একটা কবিতা আছে তোমাদের, কি নাম বলো তো? বিভীষণের প্রতি মেঘনাদ। এই কবিতা তুমি পড়ে বিভীষণের দেখো, প্রতি কোনো এই কবিতা তুমি পড়ে দেখো, তুমি মুখস্থ করতে পারবে না, 3 লাইনই মুখস্থ করতে পারবে না। এটার ছন্দই মিলে না, মুখস্থ করতে করার জন্য কিন্তু ছন্দ লাগে। এই যে দেখবা অনেকে কোরআন শরীফ মুখস্থ করে না, যারা হাফেজ হন, তারা কিভাবে করেন? কারণ কোরআন শরীফের মধ্যে কিন্তু ছন্দ আছে একটা, তুমি মুখস্থ করলে ওই ফ্লোতে মুখস্থ করতে পারবা। কিন্তু যদি সেটার মধ্যে এরকম ব্ল্যাঙ্ক মার্কস হতো, একটা এইদিকে একটা ওইদিকে একটা এইদিকে, তাহলে কিন্তু হইতো না অ্যাকচুয়ালি। কারণ এত বড় বই, এত বড় একটা বই, এত কিছু ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ড, হাজার হাজার ওয়ার্ড, কিভাবে মুখস্থ করতেছে তারা? কারণ একটা বিষয় আছে এখানে, আল্লাহ ওইভাবেই জিনিসগুলোকে রাখছেন। তো এই হচ্ছে বিষয় আর কি। তারপর চলে আসো যে ইলিজি। ইলিজি ইজ এ পোয়েম, ইট ইজ এ পোয়েম অফ ল্যামেন্টেশন এন্ড মোর্নিং। ল্যামেন্টেশন কথাটার মানে কি, বা মোর্নিং কথাটার মানে কি? মানে হচ্ছে শোক, দুঃখ। ঠিক আছে, দুঃখ বা শোক। ওকে, তো এই জন্য এটা হচ্ছে ইলিজি, যেটার মধ্যে দুঃখ থাকবে, শোক থাকবে, সেটা হচ্ছে ইলিজি। এরপর দেখো ইপিক মানে মহাকাব্য, যেখানে হিরোইক ডিডস, হিরোদেরকে নিয়ে বলা হবে, বিদ্রোহীদেরকে নিয়ে বলা হবে, ইপিক মহাকাব্য। যেমন বিভীষণের প্রতি মেঘনাদ, এটা তো একটা কবিতা, কিন্তু এটার যে মেইন ইপিকটা সেটার নাম কি? মেঘনাদ বধ। ঠিক আছে, মেঘনাদ বধ কাব্য। এবং বাংলা সাহিত্যের বেস্ট কাব্য হচ্ছে ওইটা, সার্থক, সার্থক কাব্য, মহাকাব্য। তারপর চলে আসো যে সনেট। সনেট মানে কি? যেখানে তোমার 14 লাইনের কবিতা থাকবে, 14টা লাইন থাকবে, তাকে কি বলা হবে? সনেট। সনেটের জনককে, হুম, সনেটের ইটালিয়ান জনক হচ্ছে, মনে মাইকেল। রাখবা, ইটালিয়ান, সেটা হচ্ছে পেত্রাক, পেত্রাক। আর এমনিতে বাংলা সনেটের জনককে, মাইকেল মধুসূদন মাইকেল দত্ত। মধুসূদন দত্ত। মধু দাদু। ঠিক আছে, তারপর চলে আসো স্ট্যানজা। এই যে আমরা যখন আগে কবিতা পড়ছি, কবিতার মধ্যে দেখবা যে 4 লাইন 4 লাইন করে একটা প্যারা 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 ছিল না? ওই যে 4 লাইনের যে একটা প্যারা, একটা ফিক্সড লেন্থ, এটাকে বলা হয় স্ট্যানজা। ইট ইজ এ ডিভিশন অফ 4 or more লাইন্স হ্যাভিং এ ফিক্সড লেন্থ, মিটার অর রিমিক স্কিম। বোঝা গেছে বিষয়টা? 4 লাইন হইতে পারে, এর বেশি হইতে পারে, কিন্তু একটা ছন্দের মতো মিল করে 4 লাইন 4 লাইন করে আলাদা আলাদা পাট পাট করে থাকবে, এটা কি বলা হয়? স্ট্যানজা, এক একটা স্ট্যানজা।
এগুলো থেকে কিন্তু জাহাঙ্গীরনগরে আসছে অলরেডি কোশ্চেন। তারপর দেখো শর্ট স্টোরি এলিমেন্ট, এটা থেকে খুলনা ইউনিভার্সিটিতে আসে, যাবিতেও আসে, আদার্স অনেক জায়গাতেই আসে। কি বলছে? সেটিং। সেটিং হচ্ছে কি, যে লোকেশন বা যে টাইমে একটা শর্ট স্টোরি টেক্স প্লেস, মানে একটা রচনা করা হয় বা লেখা হয় বা ই করা হয়, তখন সেইটাকে কি বলা হয়? সেটিং বলা হয়, যে কোন টাইমে, কোন প্রেক্ষাপটে, কোন লোকেশনে সেটাকে তৈরি করা হয়েছে। এরপর দেখো ক্যারেক্টার, এবং এই সেটিং খুব ইম্পর্ট্যান্ট। তারপরে ক্যারেক্টার, ওই যে ফিকশন বা ওই ছোট গল্পের মধ্যে যেটা সেন্টার পয়েন্টে থাকে তাকে বলা হয় ক্যারেক্টার। মেইন যে ক্যারেক্টার তাকে কি বলা হয়? প্রোটাগনিস্ট। থিম কি? থিম হচ্ছে যে কন্ট্রোলিং আইডিয়া, মেইন টাইটেলটা কি নিয়ে ফোকাস, ধরো একটা টাইটেল হইতে হবে ওই থিমকে নিয়ে। সাপোজ আমি আমার লাইফে যখন সিনেমা হলে প্রথম মুভি দেখতে গেছি, বুঝছো, সেই ক্লাস 3 or 4 থাকতে ফার্স্ট সিনেমা হলে গেছিলাম, ঈদের দিন আগে কিন্তু, ঈদের সময় সিনেমা দেখতে যেতাম সিনেমা হলে, গ্রামে তখন, বুঝই তো। তো ওই মুভির নাম এখন আমার মনে আছে, সাকিব খানের একটা মুভি ছিল, প্রেম কয়েদি, বুঝছো। ওই মুভিতে নায়িকা ছিল হচ্ছে সেই সময়ের খুব সুন্দরী, ওনার নাম ছিল হচ্ছে সাহারা। সাহারা মরুভূমি পড়ছো না তো? সাহারা কি চিনো? কখনো ওনার মুভি বা গান কিছু দেখছো? দেখার তো কথা, তোমরাও তো আমাদের সমসময়, কত বেশি জুনিয়র না। তো এই যে সাহারা ছিল, প্রেম কয়দিন, তো ওইখানে এটার মেন কারণ ছিল, কারণ এই সাহারা শাকিব খানকে ডিচ করে। পরবর্তীতে শাকিব খান একদম টাকা পয়সা কোটিপতির মালিক হয়ে গিয়ে, তারপরে এই জন্য বলছি কি প্রেম কয়েদি। তো তোমাকে থিমটা হচ্ছে কি, যেটা টাইটেল থিমের উপর ফোকাস করে না হয় কোন একটা কিছুর। এরপরে কনফ্লিক্ট কি, এসেনশিয়াল প্লট, যেমন এই জিনিসটাকে তোমার তো এস্টাবলিশ করতে হবে, একটা জিনিসকে এইভাবে একটা পর একটা জিনিস মিল থাকতে হবে, তো তোমার তো ইরিলিভেন্ট জিনিস নিয়ে আসলে এটার মানুষজন আর দেখবে না। তো এই জন্য ইসেনশিয়াল টু দ্য প্লট হচ্ছে কনফ্লিক্ট থাকতে হবে। তারপর পয়েন্ট অফ ভিউ কি, যে স্টোরিটা কোন অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে বা কোন অ্যাঙ্গেল থেকে তৈরি করা হচ্ছে, এটাকে বলা হয় পয়েন্ট অফ ভিউ। আর প্লট কি? প্লট হচ্ছে বিভিন্ন ইভেন্ট, এক একটা ঘটনা, এক একটা ঘটনাকে সবকিছুকে মিক্স করে তো একটা শর্ট স্টোরি বা একটা সিনেমা বা একটা গল্প এরকম হয়, তাই না? তো এই হচ্ছে গিয়ে শর্ট স্টোরি এলিমেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেটিং এবং প্রোটাগনিস্ট। আর এখান থেকে মনে রাখবা কনফ্লিক্ট, পয়েন্ট অফ ভিউ, এগুলা। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু রিটেনও আসে, তাই না? রিটেনও মাঝে মধ্যে এখান থেকে চলে আসে। সো এই হচ্ছে আমাদের লিটারি ডিভাইস বা ফিগার অফ স্পেসের প্রত্যেকটা জিনিস। এছাড়া এক্সেপশনাল যেগুলো আছে, যেমন শর্ট স্টোরি এলিমেন্ট, সবকিছু আমি তোমাদেরকে পড়াই দিছি। এখান থেকে তুমি 100% পরীক্ষা কোশ্চেন পাবা। লাস্ট ইয়ার তোমরা যেখানে যেখানে পরীক্ষা দিচ্ছ এখান থেকে কোশ্চেন পাইছো কিনা বলো? জি ভাইয়া। তো এখন এখান থেকে আসলে পারবা না? তোমাদেরকে এখন এখান থেকে যেভাবেই কোশ্চেন দিক, এক্সাম্পল যদি তারা চেঞ্জ করে দাও, তখনও কিন্তু তোমরা পারবা, কারণ কনসেপ্টটা তোমার মাথায় এখন ক্লিয়ার অ্যাকচুয়ালি কি জিনিসটা। পেস্টোরালটা আবার একটু বলেন। পেস্টোরাল, পেস্টোরাল এই যেটা কান্ট্রি জি সাইড ভাইয়া। পিপল, মানে ধরো গ্রামীণ মানুষদেরকে যখন রিলেট করে কোনো সাহিত্যকর্ম হয় সেটাকে বলা হয় পেস্টোরাল। সহজ কথা হচ্ছে এটা, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন চলে আসো যে এটা আমাদের যদিও ইংলিশ লেকচার 2 এর টপিক, বাট তারপর আমি একটু রিভিউ দিয়ে দিচ্ছি যে বিভিন্ন ধরনের পিরিয়ড আছে ইংলিশ লিটারেচারের মধ্যে, যেমন ওল্ড ইংলিশ পিরিয়ড 450 থেকে 1066, মিডল ইংলিশ পিরিয়ড, তারপরে রেনেসেন্স পিরিয়ড, তারপরে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, তারপরে রোমান্টিক পিরিয়ড, তারপরে হচ্ছে তোমার ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড। তো এর মধ্যে তোমাদেরকে মুখস্থ করতে হবে ডিউরেশন শুধু এই তিনটার, যে তিনটা আমি মার্ক করে দিছি: রেনেসান্স, তারপর হচ্ছে রোমান্টিক, এরপর হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। এবং এরপরে চলে আসে এই যে রেনেসান্সের মধ্যে, রেনেসান্স তো এটা আছে, রেনেসান্সের মধ্যে আলাদা 4টা ডিভিশন আছে। এই 4টা ডিভিশন কি কি? দি এলিজাবেথান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, ক্যারোলিন পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ড। এর মধ্যে শুধুমাত্র এই একটা পড়তে হবে, এলিজাবেথান পিরিয়ড, 1558 থেকে 1603। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখন দেখো, এই যে রেনেসেন্স, রেনেসেন্স কথাটার মানে কি? মানে হচ্ছে রিভার্থ। পরীক্ষায় এটা আসে, রেনেসেন্স কথাটার মানে কি? রিভার্থ, পুনর্জাগরণ, পুনর্জাগরণ। তারপর তোমার রেনেসেন্সের স্পেলিং থেকে পরীক্ষা আসে, স্পেলিংটা কিভাবে মনে রাখবা? ডিরেক্টলি স্পেলিং আসে না, স্পেলিং থেকে আসবে। রিনা ইজ সেন্স, রিনা ইজ সেন্স, তাহলে এস কয়টা হলো? 2টা। এই জন্য রেনেসেন্স বানানে মনে রাখবা এস 2টা, রিনা ইজ সেন্স, এভাবে মনে রাখবা। এটা আসে, প্রচুর আসে। এরকম কয়েকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট স্পেলিং আছে, আমি তোমাদেরকে লিস্ট করে দেবো। রেনেসেন্স, কোশ্চেনিয়ার,
তারপর তোমার আছে হচ্ছে এই যে সুপারসেট, তারপর আছে হচ্ছে কি লেফটেন্যান্ট, দেন আছে হচ্ছে আরো অনেকগুলা কমিটি, এরকম অনেকগুলো আছে ইম্পর্টেন্ট, ওগুলা থেকে বারবার আসে পরীক্ষায়। আমি লিস্ট করে দিব প্রত্যেকটা। তারপর দেখো এই যে রেনেসান্স হয়েছে কখন, 14th সেঞ্চুরিতে, এবং এটা কোথায় হয়, ইটালির ফ্লোরেন্সে হয়। তারপর তোমার প্যাশন ফর নিউ লার্নিং অ্যান্ড নলেজ, এটা কিসের জাগরণ, এই যে নিউ লার্নিং এবং নলেজের প্রতি নিউ জাগরণ। আচ্ছা, তারপর চলে আসো যে ইলিজাবেথান পিরিয়ড অর্থাৎ রেনেসান্স পিরিয়ডেরই একটা ভাগ, এবং এইটাকেই বলা হয় ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ বা স্বর্ণযুগ। ঠিক আছে, ইংলিশ লিটারেচারের স্বর্ণযুগ। আচ্ছা, তো পরীক্ষা ডিরেক্টলি আসবে যে ইলিজাবেথান পিরিয়ডকে কি বলা হয়, ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ বলা হয়। কত থেকে কত, 1558 থেকে 1603। এবং এই সময় যারা তোমার সাহিত্যিকগণ ছিলেন তাদেরকে কি বলা হইতো, তাদেরকে বলা হতো সিঙ্গিং বার্ড। এই জন্য এই ইলিজাবেথান পিরিয়ডকে বলা হয় দি নেস্ট অফ সিঙ্গিং বার্ড, এটা একটা একটা আলাদা নাম। তারপরে এই সময় এই যেটা নামকরণ করা হয়েছে কিসের মাধ্যমে, ইলিজাবেথের মাধ্যমে। ঠিক আছে, ইংল্যান্ডের রানী, তার নাম অনুযায়ী নামটা দেওয়া হয়েছে। তো তার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে গুড ফেস ইজ দি বেস্ট লেটার অফ রেকমেন্ডেশন। ঠিক আছে, একটা গুড ফেস একটা রেকমেন্ডেশনের জন্য বেস্ট লেটার। আচ্ছা, সো এই হচ্ছে তোমাদের ইংলিশ লিটারেচারের লেকচার 1 বা ইংলিশ লেকচার 1, এবং এখান থেকে তুমি 100% এমসিকিউ পাবা। আর আই হোপ এই যে প্রত্যেকটা টপিক যা যা পড়লাম তোমাদের কাছে এখন কনসেপ্ট ক্লিয়ার, যেভাবেই কোশ্চেন দিক এখান থেকে হুবহু পরীক্ষা আসে, বাট যদি এক্সাম্পল চেঞ্জও করে তখনও তোমরা এটা পারবা। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি, বিউপি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী, খুলনা সব জায়গাতে কোশ্চেন আসে এবং প্রতি বছর আসে। তো এই জন্য তোমাদের কাজ কি, তোমরা এই প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে পড়বা এবং এটার উপর একটা নোট তৈরি করবা আলাদা, এবং ওই নোটটা আমাকে সাবমিট করবা। এর আগে যেটা লেকচার 1 হয়ে গেছে বাংলার উপরে, সেটার নোটও কিন্তু আমার চাই, ওইটার নোটও দিবা। সো এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো।